টেস্ট স্ট্যাটাসের রজত জয়ন্তী উপলক্ষে জমকালো আয়োজন। হোম অফ ক্রিকেটে অংশ নেবেন সাবেকরা। মাঠের পারফরমেন্স ও ঘরোয়া কাঠামো নিয়ে আক্ষেপ বাসার পাইলট ট্রফিকদের। 25 বছরে কি এখন আমরা টেস্ট ম্যাচে শিক্ষা নিতে পারিনি? টেস্ট ক্রিকেটে আমরা আরো কনসিস্টেন্ট হওয়া উচিত ছিল, সেই হতাশাটা তো একটু আছি আমরা। 1 থেকে 3, 4, 5-এর মধ্যে একটা ভালো টেস্ট প্লেইং গ্যারি কার্স্টেন জাদুতে ক্রিকেটের সম্ভাবনার দুয়ার খুলছে সুইডেনে। জাতীয় দলের হয়ে আলো ছড়াচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। অগ্রযাত্রায় ভূমিকা রাখার আশা বিশ্বকাপ জয়ী কোচের। বাফুফের নেক্সট গ্লোবাল স্টার ট্রায়ালে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের মানদণ্ড বিচার করবে দেশের সেরা কোচিং প্যানেল। বাছাইকৃতদের নিয়ে রয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির 25 বছর পূর্তিতে আবেগ আপ্লুত সাবেক ক্রিকেটাররা। রজত জয়ন্তী আয়োজনের অংশ হতে পেরে রোমাঞ্চিত তারা। তবে এলিট ফরম্যাটে বাংলাদেশের পরিসংখ্যান কষ্ট দেয় বাসার পাইলট ট্রফিকদের। ঘরোয়া ক্রিকেট কাঠামোর দুরবস্থা নিয়েও আক্ষেপের শেষ নেই। যদিও হাল ছাড়তে নারাজ সাবেকরা। তাদের মতে সঠিক পরিকল্পনায় এগোলে শীর্ষ 5 টেস্ট দলের একটা হওয়ার সামর্থ্য আছে বাংলাদেশের। দেখুন আমারই করা একটি রিপোর্ট। সাদা পোশাকে আন্তর্জাতিক ক্রিকেটে 25 বছরের পথ চলা। 2 যুগেরও বেশি সময়ে কয় ধাপ ওপরে উঠল টেস্ট দল। বেশ ধুমধাম করে রজত জয়ন্তী পালন হচ্ছে, যা প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু মূল যে বিষয়গুলো, অর্থাৎ পারফরমেন্সে উন্নতি কিংবা টেস্ট ক্রিকেট কাঠামোকে শক্তিশালী করা, এগুলো নিয়ে ভাবনা আসলে কতটুকু? টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির রজত জয়ন্তীর আনন্দ আয়োজনের মাঝে একটা পরিসংখ্যান মনে করিয়ে দেয়া যাক। 25 বছরে জেতা হয়নি 25টা ম্যাচও। এলিট ফরম্যাটে পুয়ার রেজাল্ট কার্ড। 25 বছরে কি এখন আমরা টেস্ট ম্যাচে শিক্ষা নিতে পারিনি? 3 ভাগেরই আপনি জিতছেন আপনার জিম্বাবুয়ের সাথে, অবভিয়াসলি চিটাগাং আফগানিস্তানের সাথে। সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট যদি বলেন টেস্ট ক্রিকেটে, ইন্ডিয়ার সাথে হারলাম 2 দিনের খেলা, এবং একটা সময় ইন্ডিয়ানরা 8-9 রান করে আমাদের টার্গেট দেওয়ার হারিয়ে দিয়েছে। ওই টেস্ট ম্যাচটা আসলে আমি একদম ভুলে যেতে চাই। আমাদের কাছে এটা স্বপ্নের মতো ছিল প্রথম টেস্ট ম্যাচ। তখন এরকম টাকাও ছিল না। এখন টাকা অনেক, কিন্তু ক্রিকেটের মানটা অনেক নিচে নেমেছে। টেস্ট ক্রিকেটে আমরা আরো কনসিস্টেন্ট হওয়া উচিত ছিল, সেই হতাশাটা তো একটু আছি আমরা। কি করে ভবিষ্যৎ খেলোয়াড় বানাবো? কোনো জায়গায় লিগ হয় না, কোনো জায়গায় কোয়ালিফিকেশন, মানে সব ধরনের সব জায়গায় ফ্যাসিলিটিসগুলোর অভাব তৈরি করে রেখে দিয়েছি। মাঠ নাই। বোলিং অ্যাবিলিটি আমি বেড়েছে, তখন সাথে সাথে ব্যাটিংটাও আসলে অত ভালো হয়নি। যাদের হাত ধরে শুরুটা হয়েছিল তাদেরই হতাশার শেষ নেই। তবে এত কিছুর পরও আশা ছাড়ছেন না তারা। এই মুহূর্তে আমাদের প্রয়োজন যে ক্রিকেটটা ছড়িয়ে দেওয়া সারা বাংলাদেশের জন্য একই সুযোগ সুবিধা আমরা মেক শিওর করতে পারি। 1 থেকে 3, 4, 5-এর মধ্যে একটা ভালো টেস্ট প্লেইং কান্ট্রি হতে পারতো। ইন্ডিয়া টিম বা অস্ট্রেলিয়া টিম বা ইংল্যান্ড টিম যেভাবে খেলছে, ঠিক তারই কাছাকাছি সমতুল্য একটা টিম হতে পারো। এই মেধাটা কিন্তু বাংলাদেশ টিমের ম্যাক্সিমাম খেলোয়াড়দের মধ্যে আছে। দেশে ক্রিকেটটা ডেভেলপ হোক, আমরা চাই না যে কেনিয়ার মতন আমাদের দেশে ক্রিকেটটা হোক। দেশকে টেস্ট স্ট্যাটাস উপহার দেয়া এই সেনানীদের পরামর্শ নিয়ে কার্যকর পদক্ষেপ নেবে বিসিবি। রজত জয়ন্তী উদযাপনের মুহূর্তে এটাই আশা ক্রিকেট প্রেমীদের। নইলে যে এই প্রবাদই সত্য হবে, আগে পাছে লণ্ঠন, কাজের বেলায় ঠনঠন। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সিংহলী স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিমুল, বোলিংয়ের পর ব্যাট হাতেও কিন্তু শ্রীলঙ্কা দাপট দেখাচ্ছে। বাংলাদেশ 247 রানে অল আউট হওয়ার পর শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নেমেছে, এবং কি লাঞ্চ ব্রেক পর্যন্ত তারা খেলেছে 21টি ওভার এবং সেখানে রান তুলেছে 83 রান। স্কোরিং রেট দেখলেও আসলে বোঝা যায় এই উইকেটে যে আসলে রান তোলা সম্ভব, অথবা বাংলাদেশ বোলাররা সেই রাইট চ্যানেলটা আসলে স্পর্শ করে বল করতে পারছেন না, যে কারণে হচ্ছে যে বাংলাদেশ বোলাররা খুব বেশি
বেশি একটা বলা যায় যে বিপাকে ফেলতে পারেনি কিংবা চ্যালেঞ্জ জানাতে পারেনি শ্রীলঙ্কান যে দুজন ওপেনার রয়েছে। আমরা দেখেছিলাম একটা আবেদন হয়েছিল, আম্পায়ার সাড়া দেয়নি, পরবর্তীতে শান্ত রিভিউ নিয়েছেন, কিন্তু আম্পায়ার্স কলের কারণে কিন্তু বেঁচে যায় শ্রীলঙ্কা। ওই একটা বল ছাড়া মোটামুটি বলা চলে যে এখন পর্যন্ত অনেকটা আগ্রাসী ঢঙ্গেই খেলেছে। শ্রীলঙ্কার এই ব্যাটিং দেখে আসলে বলতে হয় বাংলাদেশের ব্যাটিংয়ের কথা, কারণ বাংলাদেশ প্রথম দিনে যেভাবে ব্যাট করেছে, যেটা আসলে কলম্বোর উইকেটের যে চরিত্র বলে, আমরা এর আগের টেস্টগুলোর পরিসংখ্যান দেখছিলাম, প্রথম ইনিংসে যারা আগে ব্যাট করে তারা একটা ভালো সংগ্রহ করার সুযোগ পায়। কারণ কি, যেহেতু প্রথম দিনে উইকেটটার আচরণটা ব্যাটসম্যানদের পক্ষে থাকে, সেক্ষেত্রে কিন্তু আসলে বাংলাদেশের ব্যাটসম্যানরা কতটুকু তাদের সেই উইকেটটাকে ভালোভাবে কাজে লাগাতে পেরেছে, সেই প্রশ্নটা এসেছে বারবার প্রথম দিনের শেষে। তবে দ্বিতীয় দিনের যে অংশটুকু বাংলাদেশ ব্যাট করেছে, তাইজুল এবং কি এবাদত দুজন মিলে ভালোই রান বোর্ডে যুক্ত করেছে। বলতে হয় তাদের কাছ থেকে আসলে এই রানটা একেবারে অপ্রত্যাশিত রান বোনাস হিসেবে যুক্ত করেছেন। এই রানের উপর ভিত্তি করে 247 রানের একটা পুঁজি পেয়েছে বাংলাদেশের স্বীকৃত ব্যাটসম্যান যিনি ছিলেন সবশেষ মেহেদী হাসান মিরাজ 197 রানের মধ্যে আউট হয়েছে। এই যে 47 কিংবা 50 রান যুক্ত করেছেন শেষ দিকে তাইজুল, এবাদত কিংবা নাইম হাসান তারা মিলে। তো এখন হচ্ছে যে গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে বোলারদের। স্পিনার তাইজুলকে দেখেছি ভালোই, তিনি দু একটা সময় টার্ন পেয়েছেন। মেহেদী হাসান মিরাজ যুক্ত হয়েছেন এই টেস্টে, বোলিং অপশন বেড়েছে, কিন্তু আসলে এখন পর্যন্ত আসলে ফলাফল দেখছি না। গলে যেটা হয়েছিল যে বাংলাদেশ কিন্তু শুরুর দিকে দু একটা উইকেট তুলে নিয়ে কিছুটা হলেও প্রেশার দিতে পেরেছে প্রতিপক্ষকে, কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে শ্রীলঙ্কার যে ব্যাটিং ইনিংস তাতে খুব বেশি একটা প্রেশারে পড়তে হচ্ছে না এবং কি খুব স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে পারছে। এবং এই ব্যাটিংয়ের ধারাবাহিকতা যদি থাকে, আমরা সবশেষ টেস্টের দিকেও যদি দেখায়, আফগানিস্তানের বিপক্ষেও টেস্ট খেলেছে শ্রীলঙ্কা, সেখানে দেখা গেছে যে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ব্যাটিং অনেক বড় একটা সংগ্রহ দিয়ে দিয়েছে, সেটা টপকে আসলে আবার লিড দেওয়া খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। তো বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ এই কলম্বোতে যদি ফলাফল কিংবা একটা ড্রও দেখতে চায়, সেক্ষেত্রে কিন্তু শ্রীলঙ্কাকে খুব দ্রুত অল আউট করতে হবে। তো আমার কাছে কলম্বো থেকে এই ছিল সবশেষ খবর। কলম্বোর সিংহলি স্পোর্টস ক্লাব গ্রাউন্ড থেকে যুক্ত হয়েছিলেন তারেক হাসান শিমুল, জানাচ্ছিলেন বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের খবর। এদিকে গল টেস্টের 2 ইনিংসে সেঞ্চুরি করার পুরস্কার পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। আইসিসি টেস্ট ব্যাটার র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা 29 নম্বরে অবস্থান করছেন টাইগারদের সাদা পোশাকের ক্যাপ্টেন। ক্রিকেট ইতিহাসের 15তম ব্যাটার হিসেবে টেস্টে একাধিক ইনিংসে সেঞ্চুরি করার কীর্তি গড়েছিলেন শান্ত। সেই ইনিংস দুটোকেই এবার বিবেচনায় নিয়েছে আইসিসি। 21 ধাপ এগিয়েছেন এই ব্যাটার। শান্তর ঠিক ওপরে আছেন আরেক বাংলাদেশি মুশফিকুর রহিম। গল টেস্টের প্রথম ইনিংসে করা 163 রানের ইনিংসটাই এগিয়ে দিয়েছে মুশিকে। একই টেস্টের প্রথম ইনিংসে 90 রান করলেও 3 ধাপ পিছিয়ে 40 নম্বরে আছেন লিটন। মুমিনুলের অবস্থান 51 নম্বরে, আর সাদমান এগিয়ে এসেছেন 3 ধাপ, এখন তার অবস্থান 55 নম্বর। তার 1 ধাপ উপরে আছেন মেহেদী হাসান মিরাজ। জ্বরের কারণে গল টেস্ট না খেললেও রেটিং পয়েন্টে তিনি এগিয়ে আছেন সাদমানের তুলনায়। আর 2 ইনিংসেই ভালো কিছু করতে না পারায় 14 ধাপ পিছিয়ে গেছেন জাকের আলী অনেক। আগামী বছর থেকে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ এবং বিপিএল এর ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার এমন আশ্বাসে খুশি ক্রিকেট প্রেমীরা। রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম আধুনিকায়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্যরা মাঠ পরিদর্শন করে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান। এছাড়া বিভাগীয় ক্রীড়া সংস্থা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে ক্রিকেট প্রেমীরা বলছেন, অবকাঠামোগত উন্নত হওয়ায় রাজশাহী এখন আন্তর্জাতিক ও বিপিএল ম্যাচ খেলার জন্য প্রস্তুত। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। পরিচ্ছন্ন ও প্রশস্ত রাস্তা এছাড়া নানা অবকাঠামো উন্নয়নের কারণে শিক্ষানগরী খ্যাত রাজশাহী পরিচিতি পেয়েছে গ্রিন ও ক্লিন সিটি হিসেবে। নগরবাসী ও ক্রীড়াপ্রেমীদের দীর্ঘদিনের দাবি ছিল রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বিপিএল এর পাশাপাশি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের, কিন্তু তার বাস্তবে রূপ নেয়নি। গেল 22 জুন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও বিপিএল চেয়ারম্যান মাহবুব আনাম রাজশাহীতে এসে আশা প্রকাশ করেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর থেকে এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ও বিপিএল এর ম্যাচ। এতে আশায় বুক বেঁধেছে নগরের হাজারো ক্রিকেট প্রেমী। আমরা প্রত্যাশা করি এবং আগামীতে বিপিএল আন্তর্জাতিক খেলা যে কোনো খেলায় আমরা অংশগ্রহণ করতে রাজি আছি। মাঠে যখন খেলা আয়োজন হবে দর্শক তার প্রতিফলন ঘটাবে। বড় পর্যায়ের যদি খেলা রাজশাহীতে দেওয়া হয় তো সাধারণ জনতার এত উৎসুক, এত ভিড় হবে,
সেটা আগামীতে গোটা বাংলাদেশ দেখবে। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি টিম রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে। শীঘ্রই ফ্লাডলাইট, ইলেকট্রিক স্কোরবোর্ড সহ প্রয়োজনীয় সব সরঞ্জাম স্থাপন ও স্টেডিয়াম আধুনিকায়নের কথা জানান তারা। ইন্টারন্যাশনাল ম্যাচে সব এখন মেয়রিটি লাগে, চারিদিকে ওয়াকওয়ে, তারপর আপনার মনে করেন যে গ্যালারিতে টয়লেট ফ্যাসিলিটিস দিতে হবে লেডিস এবং জেন্টস উভয়ের। এইসবগুলো আমরা এখন দেখতে আসছি। আর মাঠ ডেভেলপমেন্টও আছে আমাদের ইয়েতে, যে আমরা আধুনিক ড্রেনেজ সিস্টেমের মাঠ করব। আমাদের মাঠ হলো ইন্টারন্যাশনাল খেলার মতন উপযোগী আছে, ঠিক আছে, কিন্তু খালি কিছু কাজ আছে, গ্যালারির কাজ। আমাদের মাঠে যেমন আউটফিল্ড ভালো, পিচও বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভালো পিচ বলা হয় রাজশাহী বগুড়া। শাহ মখদুম বিমানবন্দর ও 3 স্টার মানের হোটেল থাকায় আবাসন বা যোগাযোগ নিয়েও কোনো সমস্যা নেই রাজশাহীতে। খেলা মাঠে গড়ানোর আগে বাকি কাজগুলো সম্পূর্ণ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। বিভাগীয় কমিশনার মহোদয়, বিসিবির সভাপতি মহোদয়, আমরা আশা করছি যে রাজশাহীবাসী অচিরেই এই জাতীয় এবং আন্তর্জাতিক ম্যাচ দেখার সুযোগ পাবে। 4 স্টার মানে হোটেল মানে সকল ফ্যাসিলিটিস আমাদের আছে এখানে। খেলোয়াড়দের জিম থেকে শুরু করে সুইমিং পুল থেকে শুরু এই সকল ফ্যাসিলিটি আমাদের অ্যাভেলেবেল হেয়ার। তো আমরা সামনের দিকে এগোতে আর সময় ক্ষেপণ করব না, ইনশাল্লাহ কোনো বাধা থাকছে না। বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল রাজশাহীতে। এরপর শুধু ঘরোয়া লীগ ও বয়সভিত্তিক আন্তর্জাতিক হয়েছে এই ভেন্যুতে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সুইডেনেও দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে ক্রিকেট। নর্ডিক দেশটিতে ক্রিকেটের দীক্ষা নিচ্ছেন সাউথ আফ্রিকা ক্রিকেটের কিংবদন্তি গ্যারি কার্স্টেন। বিশ্বকাপ যদি এই কোচের ক্রিকেট একাডেমিতে সুইডিশদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিরাও অংশ নিচ্ছেন স্বল্প এবং দীর্ঘমেয়াদী নানা প্রশিক্ষণ এবং কর্মশালায়। এই পরিবর্তনের অগ্রভাগে আছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশটির জাতীয় দলের হয়ে খেলেছেন অনেক বাংলাদেশি ক্রিকেটারও। সুইডেন থেকে জানাচ্ছেন শফিউল আলম। সুইডেনে প্রায় দেখা যায় বিভিন্ন দেশের তারকা ক্রিকেটারদের। সুইডেন যুব ক্রিকেট উন্নয়নে 1 সপ্তাহের বিশেষ প্রশিক্ষণ দিতে দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন কিংবদন্তি ক্রিকেটার ও কোচ গ্যারি কার্স্টেন। এই কর্মশালায় অংশ নিয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি, যারা সুইডেনের ক্রিকেট উন্নয়নে অবদান রাখতে চান। সুইডেনে ক্রিকেটের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, আর আন্তর্জাতিক পর্যায়েও অংশ নিচ্ছে দেশটির ক্রিকেট দল। সুইডিশ ক্রিকেটটাকে ডেভেলপ করা এবং সাথে হচ্ছে ক্রিকেটকে ইনভলভ করা, বাচ্চাদের, নতুন বাচ্চাদের সুইডিশ কমিউনিটিকে ক্রিকেটের সাথে ইনভলভ করা, এটা মেন উদ্দেশ্য। আমি খুব আনন্দের সঙ্গে জানাতে চাই, সুইডেনের ক্রিকেট দ্রুত উন্নতি করছে। এই কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকাটাও আনন্দের ব্যাপার। আশা করছি আমাদের লক্ষ্য সফল হবে। ক্রিকেট উন্নতির জন্য কাঠামো খুবই গুরুত্বপূর্ণ। সবার আগে এখানে ফোকাস করতে হবে। এর সঙ্গে যদি ভালো মানের কোচ থাকেন, সেটা হবে দুর্দান্ত। গ্যারি কার্স্টেন, যিনি ভারত, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার মতো দেশের জাতীয় দলের কোচ হিসেবে কাজ করেছেন, বর্তমানে নিজের প্রতিষ্ঠিত গ্যারি কার্স্টেন ক্রিকেট একাডেমির মাধ্যমে ক্রিকেটের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সুইডেনের যুব ক্রিকেটারদের উন্নয়নে 1 সপ্তাহের বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে। সুইডেন সহ ইউরোপের ক্রিকেটের উন্নয়নের কথা জানান বিশ্বকাপ জয়ী কোচ কার্স্টেন। আমি প্রথমবারের মতো এই দেশে এসেছি। এখানকার ক্রিকেট কালচার বোঝার চেষ্টা করছি। এরই মধ্যে বেশ কিছু তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের খেলা আমি দেখেছি। এটা আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা। তাদের সঙ্গে ক্রিকেটের বিভিন্ন দিক নিয়ে কথা হয়েছে আমার। গ্যারি কার্স্টেন একাডেমি তাদের তৈরি করতে সব ধরনের চেষ্টাই করবে। সময়ের সঙ্গে সুইডেনে ক্রিকেটের প্রতি ভালোবাসা বাড়ছে। দেশটিতে নিয়মিতই নানা স্বল্প দীর্ঘমেয়াদী কর্মশালার আয়োজন করা হয়, যা সুইডেনের ক্রিকেট উন্নয়নে বিশেষ সহায়ক হচ্ছে, বলছেন প্রশিক্ষণে অংশ নেওয়া প্রবাসী বাংলাদেশিরা। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। সব গুঞ্জন উড়িয়ে আল নাসরেই থাকছেন পর্তুগিজ গোল মেশিন ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন করে 2027 পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে তার ক্লাব। আনুষ্ঠানিক ঘোষণা যে কোনো সময়। 2023 সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরে পাড়ি জমান রোনালদো। সব প্রতিযোগিতা মিলিয়ে সৌদি এই ক্লাবটির জার্সিতে 111 ম্যাচে করেছেন 99 গোল। চলতি মাসের 30 তারিখ পর্যন্ত চুক্তি আছে রোনালদোর। তবে এর মধ্যেই খবর 2 বছরের জন্য চুক্তি নবায়ন করছেন রোনালদো। নতুন চুক্তিতে বাড়ছে তার বেতনও। শিরোপা পুনরুদ্ধারে আল নাসরকে ঢেলে সাজাতেও কাজ করছেন রোনালদো। তার সমঝোতায় ইতোমধ্যে ক্যাসেমিরোর সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে সৌদি প্রো লিগের ক্লাবটি। আল নাসরের সঙ্গে চুক্তি বাড়ানোর পাশাপাশি সৌদি আরবে নিজস্ব ক্রীড়া বিনিয়োগ চালু করতে যাচ্ছেন রোনালদো।
বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির পেছনে বড় ভূমিকা ছিল সেই সময়ে ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হকের। যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছিল 25 বছর পর তার কতটুকু পূরণ হয়েছে, আমরা এখন সরাসরি চলে যাব সহকর্মী নিয়ন মোহামিনের কাছে। তার সঙ্গে রয়েছেন সৈয়দ আশরাফুল হক। আজ থেকে 25 বছর আগে ঠিক এই দিনে 2020 সালের 25শে জুন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় সুখবরটি এসেছিল ইংল্যান্ডের লর্ডস থেকে। সেদিন ইংল্যান্ডের লর্ডসের একটি মিটিং থেকে জানানো হয়েছিল টেস্ট স্ট্যাটাস পেয়েছে বাংলাদেশ, এবং সেই জায়গাটায় বাংলাদেশের যারা পেছন থেকে কাজ করেছেন এবং অন্যতম রূপকার যাদেরকে বলা হয় তাদের মাঝে অন্যতম একজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক, তিনি আছেন এখন আমার সঙ্গে। আশরাফ ভাই, ওই সময়কার ফিলিংস, ম্যালকম গ্রে যখন ঘোষণা করলো যে 10th টিম হিসেবে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাচ্ছে, ওই ফিলিংসটা কেমন? অ্যাকচুয়ালি ম্যালকম গ্রে ঠিক এটা বলেনি। ম্যালকম গ্রে তখনও মানে প্রেসিডেন্টের চার্জে আসেনি যখন এটা হয়েছে, তখনও মিস্টার জগমোহন ডালমিয়া ছিলেন। আর এটা 26শে জুন হয়েছিল। 26শে জুন লন্ডন টাইমে ধরেন 10:30 11টার দিকে, বাংলাদেশ টাইম 3টা 2:30 3টা এমনি হবে। তখন জগমোহন ডালমিয়া মিটিংয়ে যখন প্রথম, আমার মনে হয় এটা ছিল এজেন্ডা নাম্বার 2, তখন আর কি এর আগেই একটু বলি যে আপনার 25 তারিখে এক্সিকিউটিভ বোর্ডের মিটিংয়েই ডিসিশন হয়েছিল, ওখানে ভোটাভুটি হয়েছিল যে ওখানে 8জন বাংলাদেশের পরে ভোট দিয়েছিল, একজন অ্যাবস্টেন্সি ছিল, ইংল্যান্ড ওয়াজ অ্যাবস্টেন্ট আর কি। তখনই জানা গেছে যে বাংলাদেশ উইল গেট টেস্ট স্ট্যাটাস, বাট ফর্মালিটিটা কমপ্লিট হয় যখন ইন দ্য অ্যানুয়াল কনফারেন্সে সবাই মিলে যখন এটাকে বলে ইয়েস অর নো, আবার ভোটিং হয় আর কি। তো 26শে জুন যখন সকালবেলা ওই প্রস্তাবটা আসলো, জগমোহন ডালমিয়া বললো যে কোন কোন টেস্ট প্লেয়িং দেশ আর ইন ফেভার অফ বাংলাদেশ বিইং এ টেস্ট নেশন। তো তখন 9টা টেস্ট প্লেয়িং দেশ ছিল, 9 জনই বললো যে ইয়েস উই এগ্রি। তারপরে তাও একটা ফর্মালিটি সে যে বলা হয় যে অ্যাসোসিয়েট মেম্বাররা তোমরা কয়জনে চাও আর কি, অল দি অ্যাসোসিয়েট। আমার মনে হয় তখন প্রায় 32টা অ্যাসোসিয়েট মেম্বার ছিল, তারা সবাই বললো যে ইয়েস উই অলসো। তার মানে দ্যাট ইজ দ্য ফর্মাল থিং দ্যাট উই ওয়ার অ্যাকসেপ্টেড অ্যাজ এ। তো ফর্মাল ঘোষণাটা দিয়েছিল মিস্টার জগমোহন ডালমিয়া। বাট পরবর্তীতে যখন প্রেস কনফারেন্সটা হয় ইন দ্য ইভিনিং, বিকালবেলা আর কি, যখন ওই অ্যানুয়াল কনফারেন্স শেষ হয়ে যায়, তারপরে প্রেস কনফারেন্স, তখন প্রেস কনফারেন্স যখন হয় তখন আবার ম্যালকম গ্রে হয়ে গেছে প্রেসিডেন্ট। হ্যাঁ, তখন ম্যালকম গ্রে অফিসিয়ালি অ্যানাউন্স টু দ্য হোল ওয়ার্ল্ড যে বাংলাদেশ হ্যাজ বিকাম এ টেস্ট প্লেয়িং কান্ট্রি। 25 বছর আগে যে স্বপ্নটা নিয়ে আপনারা শুরু করেছিলেন, আপনারা একটা ইউনিট হিসেবে, টিম হিসেবে কাজ করেছিলেন, আজ 25 বছর পর যখন বাংলাদেশের ক্রিকেটকে দেখেন, হতাশা কাজ করে না স্বপ্নটা আরও বড় হয়েছে বলে মনে করেন? ব্যক্তিগতভাবে আমার কাছে একটু হতাশা কাজ করে। হয় আমরা জিতেছি, উই ওয়ান ইন এ ফরেন কান্ট্রি অলসো। আমরা পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ জিতেছি ইন পাকিস্তান, আমরা নিউজিল্যান্ডকে হারিয়েছি নিউজিল্যান্ড, বাংলাদেশে আমরা হারিয়েছি নিয়ারলি অল দ্য টেস্ট প্লেয়িং কান্ট্রি যারা এসেছিল এখানে। হ্যাঁ, আমাদের সফলতাও আছে, বাট হতাশটা হলো যে আমি যেটা আশা করেছিলাম, ধরেন আমি প্রথমত যখন আমি খেলতাম কিংবা যখন আমার প্রথম সাংগঠনিক জীবনে, আমি কোনো সময় স্বপ্নেও ভাবতে পারিনি যে বাংলাদেশ আমি জীবিত থাকতে বাংলাদেশ উইল প্লে টেস্ট স্ট্যাটাস পাবে আর কি, পেয়েছে, উইচ ইজ এ ভেরি ভেরি বিগ থিং। বাট আমার হতাশা হলো যে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করেছিলাম কিংবা আমরা সংগঠকরা যা মনে করেছিলাম যে আমাদের টিম একটা স্তরে থাকা উচিত আসলে 25 বছর পরে। ধরেন আমরা এখনও 9 নম্বরে আছি, এটা একটা হতাশার ব্যাপার। যেহেতু এখন আমাদের কাছে অনেক অর্থ আছে, আমাদের কাছে অনেক সম্পত্তি আছে, যেটা আমার মনে হয় না আমরা ওটাকে ঠিকভাবে ব্যবহার করা হচ্ছে, যেটা ক্রিকেটের মান উন্নয়ন করার জন্য। অর্থের কথা বলছিলেন, এই অর্থের কথা আসলে আমরা অনেক শুনেছি, গত 10 বছরে মুহূর্তে শুনেছি 900 কোটি টাকার এফডিআর, সেটা মনে হয় এখন ফুলে ফেপে 1400 কোটি টাকার মতো পরিমাণ দাঁড়িয়ে গেছে। মানে এত অর্থ, কিন্তু দিন শেষে আমরা এখনও ক্রিকেটের বিকেন্দ্রীকরণ করতে পারিনি। যে স্বপ্নটা আপনারা দেখেছিলেন বা শুরু করেছিলেন, সেই জায়গাটায় এখনও আমরা অনেকটুকু পিছিয়ে, এখনও বিসিবির একটা মাঠ নেই। এক্স্যাক্টলি, দেখেন এটাই হলো হতাশার জায়গা। আমাদের যদি মাঠ থাকতো, ধরেন 20টা 30টা মাঠ থাকতো দেশের বিভিন্ন জায়গায়,
একটা জিম থাকতো, একটা ইনডোর ফ্যাসিলিটি থাকতো, তাহলে আমাদের অনেক 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 উচ্চমানের প্লেয়ার বের হতো। এবং আমার মনে হয় আমাদের ডোমেস্টিক ক্রিকেটে কিছু ঘাটতি আছে আর কি। এটাকেও ঠিক করলে হয়তো আমরা এর থেকে ভালো খেলতে পারি। বাট আমার মেন হতাশা হলো 25 বছর পরেও আমরা 9 নম্বর দেশ। কেন এটা? আমাদের ঘরোয়া লিগে ঢাকা প্রিমিয়ার লিগটা তখনও ভালো ছিল, এখনও মোটা দাগে ভালোভাবেই চলছে, কিন্তু ফার্স্ট ক্লাসটা তো সেভাবে দাঁড়ালো না এখন পর্যন্ত না। তাহলে টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির এত বছর পরে এসেছিল, আমাদের প্রাপ্তির জায়গাটা কি? ওখানেই তো ঘাটতিটা, যে আমাদের এত বছর হয়ে গেল, আমাদের ফার্স্ট ক্লাস কালচারটা এখনও ঠিক হলো না। এখানটাই আর কি আমাদের মেন ঘাটতিটা আর কি। আমাদের প্রিমিয়ার লিগ যেটা হলো, আমরা খেলতাম আপনার ঢাকা ফার্স্ট ডিভিশন লিগ, তারপরে প্রিমিয়ার লিগ হলো, এগুলো খেলার কিন্তু স্ট্যান্ডার্ড খুব ভালো। আমাদের ক্লাব ক্রিকেট ইজ ভেরি ভেরি গুড। আর ক্লাবগুলোর অনেক অনুদান আছে আমাদের দেশের ক্রিকেটের জন্য। বাট ফার্স্ট ক্লাস স্টেটাসে আমাদের ফার্স্ট ক্লাস স্ট্রাকচারটা আমাদের মনে হয় একটু ঠিক করা লাগবে। এবং ফার্স্ট ক্লাস ম্যাচ যত আমরা যত খেলতে পারবো অতই আমাদের জন্য উপকার হবে টেস্ট ক্রিকেটের খেলার জন্য। ফার্স্ট ক্লাস ক্রিকেটটা ঠিক করতে হবে বললেন। অনেক দিন আগে সংগঠক ছিলেন, মাঝখানে বাংলাদেশের ক্রিকেট থেকে দূরে সরে গিয়েছিলেন। এখন একটু কানাঘোষা শোনা যাচ্ছে যে পরিবর্তিত পরিস্থিতিতে আবার হয়তো বা সৈয়দ আশরাফুল হককে ক্রিকেট অঙ্গনে দেখা যাওয়ার একটা সম্ভাবনা আছে, কি বলবেন? হ্যাঁ, সম্ভাবনা আছে যদি একটা মানে ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন হয়, উইদাউট ইন্টারফিয়ারেন্স ফ্রম দি গভর্নমেন্ট, ইন্টারফিয়ারেন্স কিংবা বলেন আপনার ইনফ্লুয়েন্স ফ্রম দি গভর্নমেন্ট। যদি কমপ্লিটলি ফ্রি ফেয়ার ইলেকশন হয় তা আমি হয়তো ইলেকশন করব। এখনও ঠিক করিনি, বাট সম্ভাবনা আছে। ফ্রি ফেয়ার ইলেকশন বললেন যে গভর্নমেন্টের ইনফ্লুয়েন্স ছাড়া, কিন্তু আমরা দেখতে পেলাম ওই বোর্ডটা চলে যাবার পরে যখন ফারুক ভাই আসলেন, পরবর্তীতে তাকে আবার সরিয়ে দেওয়া হলো, এখন বুলবুল ভাই আসলেন, মানে কিছুটা হলো তো গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স কাজ করছে, উইচ ইজ ভেরি আনফর্চুনেট। আমাদের ক্রিকেটের টার্ম আছে, দিস ইজ নট ক্রিকেট, ইট ইজ নট ক্রিকেট। আমিনুল ইসলাম বুলবুল এখন দায়িত্ব নিয়েছেন, আপনার সময়কার ক্রিকেটার, দুর্দান্ত ক্রিকেটার ছিলেন, বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, ওই টেস্ট ম্যাচটাতেও ছিলেন। সব কিছু মিলিয়ে এখন আমিনুল ইসলাম বুলবুলকে কীভাবে দেখছেন? আপনি কর্মক্ষেত্রেও তাকে একসাথে পেয়েছেন। আমি আমার কর্মক্ষেত্রে পেয়েছি একসাথে। হি ওয়াজ মাই কলিগ ইন দ্য এশিয়ান ক্রিকেট কাউন্সিল ফর অ্যাবাউট 10-12 বছর। হ্যাঁ, আর ও অনেক একটা দক্ষ ছেলে। হিজ মেন স্ট্রেংথ ইজ গেম ডেভেলপমেন্ট, এডুকেশন ডেভেলপমেন্ট। ওর মেন স্ট্রেংথ হলো ওটা আর কি। আর হি ইজ এক্সেলেন্ট ইন দ্যাট। আমরা যতটা ওকে কাজ দিয়েছি ফ্রম দি এসিসি, ও খুব ভালোভাবে দক্ষ দেখিয়ে করেছে। অ্যান্ড হি ইজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট ইন দ্যাট লাইন আর কি। এখন অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর অফ রানিং এ ক্রিকেট বোর্ড ও কতটা সক্ষম আই ডোন্ট নো, বাট আমার ওর উপরে আস্থা আছে, বিকজ হি ইজ অনেস্ট, হি ইজ কমিটেড, অ্যান্ড হি ইজ এক্সিলেন্ট ইন হিজ ওয়ার্ক আর কি, যা করে আর কি। ওকে আমরা পাঠিয়েছিলাম ইন চায়না, হি ডিড অ্যান এক্সিলেন্ট ওয়ার্ক ওভার দেয়ার, এভরিওয়ার যেখানে হোক। অ্যাজ আই সেড, হিজ মেইন স্ট্রেংথ ইজ game development and education আর কি। যেমনি to make coaches, to educate the umpires, এই সেই আর কি। হি ইজ এক্সেপশনালি গুড ইন দ্যাট। বুলবুল ভাইকে আমরা অনেকদিন ধরেই আসলে এই অ্যারেনাতে দেখছি, কথা বলছিল যে তিনি আসবেন কি আসবেন না, তারপরে তিনি আসলেন, দায়িত্ব নিলেন। এখন তিনি যেভাবে কাজ শুরু করেছেন, বিশেষ করে রজত জয়ন্তী পালনটাই তিনি যেভাবে শুরু করলেন, যেটা অনেকদিন ধরেই বাংলাদেশের ক্রিকেটে দেখা যায়নি। উনি চট্টগ্রাম, সিলেট সব জায়গায় যাচ্ছেন, সবার সঙ্গে কথা বলছেন, একটা নতুন ধারা দেখা যাচ্ছে। মানে এটা কি নতুন দিনের শুরু বলা যায়? আই হোপ সো। আই হোপ এক্স্যাক্টলি এটা এমনি হোক আর কি, বিকজ ওর উপরে, অ্যাজ আই সেড, ওর উপরে আমার অনেক আস্থা আছে। হি ইজ এ ব্রিলিয়েন্ট ইন হিজ ওন ওয়ে আর কি, ইন হিজ ওন ফিল্ড। আর ও ভালো কাজ করবে। মোস্ট ইম্পর্টেন্ট, হি ইজ অনেস্ট অ্যান্ড হি ইজ কমিটেড। এটাই হলো আর কি ওর মেন শক্তি আর কি। বাট ও যে আইসিসি ছেড়ে যে চলে এসছে, এটা হয়তো ওর একটু মানে মাইট বি আ বিট অফ এ সেটব্যাক ফর হিম আর কি। বাট এটা কমপ্লিটলি ওর ব্যক্তিগত ডিসিশন। ও এসছে, আই এম শিওর হি হ্যাজ গট প্ল্যানস ইন হিজ হেড। এগেন আমি বারবার বলছি দ্যাট হি ইজ অনেস্ট অ্যান্ড হি ইজ কমিটেড।
আসলে ভাই একেবারেই শেষ দিকে আপনি বললেন আপনি একটা ফ্রি ফেয়ার সুযোগ পেলে আপনি অবশ্যই আবার ইলেকশন করবেন, কিন্তু আপনারা যখন সংগঠক ছিলেন তখনও একই নিয়মই ছিল, মানে কাউন্সিলরদের ভোটে আপনাকে আসতে হবে, কিন্তু এখন যারা কাউন্সিলর আছেন তাদের অনেকেই হয়তো বা আপনার সঙ্গের মানুষ আর নেই, এখন একেবারেই নতুন মানুষরা এসেছেন, নতুন বোর্ড পরিচালকরা এসেছেন, মানে আপনার জন্য লেভেল প্লেইং ফিল্ড এখন আর নেই আগের, যদি আগের হিসেবটা করি, মানে সেই জায়গাটায় আপনি কতটা স্বচ্ছন্দ বোধ করবেন? দেখেন, আমার ব্যক্তিগতভাবে মনে করি যে আমি আমার লাইফের শেষ দিকে চলে এসেছি। আমার কিছু আইডিয়াজ আছে যেভাবে আমি এসএসসি চালিয়েছি কিংবা অন্য সংগঠনগুলো চালিয়েছি, ওগুলোকে যদি আমি এটা ইনকর্পোরেট করতে পারি ইন দ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আই থিঙ্ক এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য ভালো হবে। আর আমি এখানে দীর্ঘমেয়াদীর জন্য থাকবো না, আমি থাকলে একটা মোস্ট ওয়ান টার্মের জন্য। এইগুলো যদি আমি বাস্তবায়ন করতে পারি হলো, না করতে পারলে না করলাম, বিকজ আমি মনে করি দ্যাট এটা চেঞ্জ দরকার ইন দ্য ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশন ওভার হিয়ার। হ্যাঁ, আপনি বলছেন যে আগেও ছিল গভর্নমেন্ট ইন্টারফিয়ারেন্স, হ্যাঁ ছিল আগেও, বিকজ আগের বোর্ডগুলো আপনি টিল অ্যাবাউট 1996 boards were constituted by the National Sports Council. তারপরে আমরাই প্রথম এটাকে ওটা নির্বাচন করলাম আর কি 1998-এ কিংবা 1999-এ, তখন আর কি তখন থেকে এটা করা স্টার্ট হয়েছে। বাট এখন যে কনস্টিটিউশন যে এত চেঞ্জ করে তারা একেবারে মানে আই ডোন্ট নো, আমার মনে হয় না এটা ঠিক। ওকে আশরাফ ভাই, থ্যাংক ইউ আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির সেই সময়কার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হকের সঙ্গে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ। ধন্যবাদ নিয়ন মোহাইমিন। নিয়ন মোহাইমিনের সঙ্গে যুক্ত হয়েছিলেন বিসিবির সাবেক সাধারণ সম্পাদক, এসিসির সাবেক প্রধান নির্বাহী এবং বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির অন্যতম রূপকার, এই টেস্ট স্ট্যাটাসের রজত জয়ন্তী উপলক্ষে যার ফিলিংটা এবং তার যে প্ল্যানগুলো সেগুলো শুনছিলেন নিয়ন মোহাইমিন। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টেস্ট স্ট্যাটাসের রজত জয়ন্তী উপলক্ষে জমকালো আয়োজন, হোম অফ ক্রিকেটে অংশ নেবেন সাবেকরা, মাঠের পারফরমেন্স ও ঘরোয়া কাঠামো নিয়ে আক্ষেপ বাসার পাইলট রফিকদের। 25 বছরে কি এখন আমরা টেস্ট ম্যাচে শিক্ষা নিতে পারিনি? টেস্ট ক্রিকেটে আমরা আরও কনসিস্টেন্ট হওয়া উচিত ছিল, সেই হতাশাটা তো একটু আছি আমরা। 1 থেকে 3, 4, 5-এর মধ্যে একটা ভালো টেস্ট প্লেইং কান্ট্রি। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গে থাকুন সময়।